দর্শক, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তাদের সবাইকে আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি দেখার জন্য স্বাগতম। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা চলে এসেছি রফিক ভাইয়ের হাঁসের খামারে। কথা বলবো খামারি রফিক ভাইয়ের সঙ্গে। তার কাছ থেকে জানার চেষ্টা করব তার খামারের মোট আয় ব্যয়ের হিসাব। তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি হাঁসের প্রতিষেধক হিসাবে কি ব্যবহার করেন। তার কাছ থেকে জানার চেষ্টা করব হাঁস অসুস্থ হলে তিনি কি চিকিৎসা গ্রহণ করেন। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ডিম কেজ করছেন? জি। ভালো আছেন ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভাই, আজকে কতগুলো ডিম দিল আপনার হাঁসে? আজকে পাইছি 380 পিস। 380 পিস। গতকালকে কতগুলো ছিল ভাই? গতকালকে ছিল 350 পিস। 50 পিস। আজকে 30 পিস বেড়েছে না ভাই? জি। আচ্ছা ভাই, আমরা তো এসেই দেখলাম যে হাঁসগুলো আপনি ছেড়ে দিলেন, তো হাঁসগুলো এখন কোথায় আছে? হাঁসগুলো এখন মাঠে ছাড়া আছে, বিলে, মানে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বিলে। মানে প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য বিলে হাঁসগুলো নিয়ে যাওয়া হয়েছে। জি। তো ভাই চলেন আমরা হাঁসগুলো একটু দেখি, তারপরে এসে কথা বলি। আচ্ছা চলেন। এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই রবিবার ফার্মটি এখন বর্তমানে যে জায়গায় অবস্থিত তার পূর্ণ ঠিকানাটি। রবিবার ফার্মটি যে জায়গায় রয়েছে সেটি হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শাখারিঘাট ইউনিয়নের ভাইজোড়া গ্রাম। ভাইজোড়া বাজারের ঠিক দক্ষিণ পাশে ফার্মটি অবস্থিত। আপনারা যদি কেউ রফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সরাসরি এই ঠিকানায় চলে আসতে পারেন। ভাই, আপনার খামারের কি কোনো নাম রয়েছে? জি। কি নাম রয়েছে আপনার খামারটির? লিমিটেড। আচ্ছা, মাহিন এগ্রো লিমিটেড। আচ্ছা ভাই, আপনি ফার্মটি করার আগে কি কোনো প্রশিক্ষণ নিয়ে ফার্মটি শুরু করেছিলেন? হ্যাঁ, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম। কয় মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন? 1 মাস। 1 মাসের। আচ্ছা ভাই, বাংলাদেশে 2 পদ্ধতিতে হাঁস পালন হয়ে থাকে, একটি হচ্ছে আবদ্ধ অবস্থা এবং একটি হচ্ছে প্রাকৃতিক খাবার খেয়ে। আপনি কোন পদ্ধতিতে আপনি হাঁস পালন করছেন? প্রাকৃতিকভাবে। প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস পালন করছেন। জি। তো আপনি কি হাঁসকে কোনো বাড়তি খাবার দেন? জি, বাড়তি খাবার দিই। কখন দেন? বাড়তি খাবারে যখন পানিটা কম থাকে বিকেলে খাবার দিই একবেলা। হাঁসের ডিমের প্রোডাকশনটাও বেশি হয়, বা মাছেও কিছু খাবার পায়, এই তখন আবার পানি বৃদ্ধি হয়, তখন 2 বেলা খাবার দিই। আচ্ছা, মানে যদি খাবার পায় তাহলে মোটামুটি একবেলা দিলে হয়, আর যদি খাবার কম পায় সেক্ষেত্রে আপনি বিকেলবেলা যখন হাঁসটা চলে আসে আপনার ঘরে তখন আপনি খাবার দেন। জি। ফার্মটি করার জন্য আপনি সর্বপ্রথমে কিভাবে উদ্বুদ্ধ হলেন? তো প্রথমত আমি তো এখানে বাড়ি করি, নতুন বাড়ি, তো কিছু হাঁস মুরগি তো পালতেই হয় সাংসারিকভাবে। তো প্রথম বছরই আমি 200 হাঁস আনলাম। তো দেখে 200 হাঁসে তো ভালোই ডিমের প্রোডাকশন আসে। 200 হাঁসে আমার তো 180 পর্যন্ত ডিম আইছে। তার মানে আপনি কারোটা দেখে উদ্বুদ্ধ হননি, আপনি নিজেই এখানে যখন চলে আসলেন তো চিন্তা করলেন যে যখন আমি বিলের কাছাকাছি চলে আসছি তো কিছু হাঁস দিয়ে শুরু করা যাক, এভাবেই আপনি শুরুটা করেছেন। জি। আচ্ছা আচ্ছা ভাই, হাঁসের সাধারণত কি কি রোগ হয়ে থাকে? হাঁসের সাধারণত 2টা রোগ। 2টা রোগ প্রথমেই আছে আপনার ডাক পেলে। তো প্রথমে ডাক পেলে কি হয়, তার বা ডাক কলেরা। হাঁসের সাধারণত 2টি রোগ, একটি হচ্ছে ডাক কলেরা আর একটি হচ্ছে ডাক পেলে। আপনি কি হাঁসকে ভ্যাকসিন দিয়ে থাকেন? জি, ভ্যাকসিন দিই। আচ্ছা, কি কি ভ্যাকসিন দেন এবং কোন নিয়মে দেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন? প্রথমত হাঁস বাচ্চা আনার পরে তো একটু স্যালাইন খাওয়াই প্রথম বোর্ডিং থাকা অবস্থায়।
তো বাচ্চার বয়স যখন 18 থেকে 32 দিন বয়স হয় এর মধ্যেই প্রথম থেকে ডাক প্লের ভ্যাকসিন। 18 থেকে 32 দিনের মধ্যে ডাক প্লের ভ্যাকসিন। জি। হ্যাঁ, তার পরবর্তীতে আবার 15 দিন পরে দিই বুস্টার ডোজ ওই ডাক প্লের। ডাক প্লের ভ্যাকসিন বুস্টার ডোজ মানে 28 দিনের ঠিক 15 দিন পর আবার আবার ডাক booster প্লের dose। ভ্যাকসিন যাকে বলে বুস্টার ডোজ। জি। আচ্ছা, পরবর্তীতে আবার যখন আপনার 55 থেকে 60 দিন বয়স হয় তখন এই ডাক কলেরা ভ্যাকসিন। ডাক কলেরা ভ্যাকসিন তারপরে প্রতি 4 মাস পর পর ডাক প্লে ভ্যাকসিন দিয়ে দেয়। প্রতি 4 মাস পর পর ডাক কলেরার ভ্যাকসিন, ডাক ডাক প্লের। প্লের ভ্যাকসিন দিয়ে যান। জি, জি। ডাক কলেরার ভ্যাকসিন আর করেন না? না, ওই একবারই করি। আচ্ছা, হাঁস যখন অসুস্থ হয় তখন আপনি কি চিকিৎসা গ্রহণ করেন? হাঁস যখন অসুস্থ হয়, যখন আমি দেখি যে একটা হাঁস আমার অসুস্থ, দুর্বল মনে হচ্ছে বা হাঁটতে পারতেছে না, খাবার খায় না, তখন আমি ওই হাঁসটা ধরি। ধরার পরে দেখি হাঁসটার সমস্যা কি। তো দেখি একটু পা দুর্বল, ল্যাং লাগা লাগা খোরাক ভাব বা আপনার পায়খানা রাস্তা বেরোয় আসছে, এটা কি রোগের লক্ষণ? এটা আপনার ডায়রিয়ার লক্ষণ। ডায়রিয়ার তো লক্ষণ। তখন ওই হাঁসটারে আমি প্রথমে আপনার স্যালাইন খাওয়াই, তারপরে আপনার সিপ্রো এবেট বা রেনামক্স এই দুইটা খাওয়াই থাকি। আচ্ছা, হাঁসের কি প্রথমেই ডাক প্লে হয় নাকি ডাক প্লের আগে কোনো রোগ হয় সেটা থেকে ডাক প্লে রোগটা সৃষ্টি হয়? হাঁসের প্রথমত আগে আসে ডাক কলেরা। ডাক কলেরা, আর জি। যেটা ডায়রিয়া থেকেই সৃষ্টি হয়। জি। মানে প্রথম পর্যায়ে যদি হাঁসের রোগটা ধরা যায় তাহলে মনে হয় ডাক প্লে হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। জি। আচ্ছা, আপনি বড় ধরনের বিপদে পড়লে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেন কিংবা কারোর সাথে যোগাযোগ করেন কিনা? আমি যতটুকু বুঝি, হাঁসের সমস্যা হলে যতটুকু বুঝি ততটুকু আমি নিজেই ঔষধ কিনে আনার চিকিৎসা করি। আর আমি যে সময় না বুঝি তখন আমাদের নাজিরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার সুদেব সরকার, তাকে আমি জানাই। তখন স্যারে আমার যে ঔষধ লিখে দেয় বা স্যারে কখনো লোক পাঠায় দেয় বা কখনো সে নিজে আসে, তখন তার সাজেশনেই চলি। সে খুবই ভালো লোক, স্যার যা যেভাবে বলে সেভাবেই আমি কাজ করি। কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন কিনা কখনো? হ্যাঁ, কখনো হয়েছিলাম। প্রথম বছর আমার ডাক পেলে সমস্যা হয়েছিল। তো 50টা আমার 200 হাঁসে 50টা হাঁস আমার সমস্যা হয়েছিল। পরে আমি হাঁস পরবর্তীতে বিক্রি করে দিই। আচ্ছা, এরপর থেকে আর কোনো সমস্যার সম্মুখীন না, হয়েছেন কিনা? এরপর আর আমার আর সমস্যা আল্লাহর রহমতে হয় নাই। তার মানে আপনি শুরু করার পর একবার বিপদে পড়েছিলেন, সেখান থেকে একটি অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন। জি। সেই অভিজ্ঞতার আলোকে এখন আপনি ফার্ম পরিচালনা করছেন, এর জন্যই কোনো বিপদে আপনাকে আর পড়তে হয়নি কিংবা হচ্ছে না। না, আপনার খামারে বর্তমানে কতটি হাঁস আছে? বর্তমানে হাঁস আছে 1050 পিস হাসা হাঁস আর 50 পিস আছে হাসি। মানে 50 পিস হাসা হাঁস এবং 1000 পিস হাসি হাঁস। 1050 পিস হাসি, টোটাল 1100 পিস। আচ্ছা, 1050 হলো হাসি মানে মায়া, যেটা ডিম মায়া, দিবে, জি। আর 50টা হলো হাসা, হাসা, যেটা পুরুষ বলা হয়। জি জি। আচ্ছা, তো আপনি কি হাঁস পালন করছেন ডিমের জন্য নাকি মাংসের জন্য? ডিমের জন্য। ডিমের জন্য। আপনি কি ডিম পাড়া রানিং হাঁস দিয়ে শুরু করেছিলেন নাকি একদিনের বাচ্চা হাঁস দিয়ে ফার্মে শুরু একদিনের করেছিলেন? বাচ্চা হাঁস দিয়ে শুরু করেছি। একদিনের বাচ্চা হাঁস দিয়ে শুরু করেছিলেন। আপনি মোট কতগুলো বাচ্চা নিয়েছিলেন? আমি বাচ্চা নিয়েছিলাম 1680 পিস। 1680 পিস। তাহলে 1050 পিস কেন? বাকিগুলো কোথায় গেল? আর বাকিগুলো যে হাসা মানে পুরুষ হাঁস যেগুলো, ওইগুলো আমি বিক্রি করে দিছি। তার মানে আপনি 1750 পিস হাঁস নিয়েছিলেন, এটা ছিল হাসাহাসি মিল করা। Mix, হ্যাঁ। আচ্ছা, হাসাহাসি মিল করে আনার কারণ কি? কারণ আপনি তো ডিমের জন্য হাঁস করছেন। আনার কারণটা হচ্ছে যে আমি যে ওই যে পুরুষ হাঁসগুলো নিয়ে আসছি, হাসা হাঁসগুলো, তো আমি ওইগুলো 2.5 থেকে 3 মাসের ভিতরে বিক্রি করে দিছি। তো যখন তো আমার ওই যে কিছুটা টাকা বেরোয়ছে, আমি এই হাঁসের পিছে খাবার কিনতে পারছি, তো নিজে একটু সচ্ছল হতে পেরেছি। মানে এই জন্যই। হাসাহাসি একসঙ্গে আনার সুবিধাটা হলো যে মাঝপথে এসে প্রায় খরচের অর্ধেক টাকাটা উঠে আসে জি এবং পরবর্তীতে সেটা আপনার হাঁসের পিছনে ইনভেস্ট করা যায়। জি। ভাই, সর্বপ্রথমে আপনি এই ফার্মটি কত বছর আগে শুরু করেছিলেন এবং কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন? আমি 5 বছর আগে শুরু করি এবং 50 পিস হাঁস দিয়ে শুরু করি। দ্বিতীয় বছর কতগুলো হাঁস দিয়ে আপনি শুরু করেছিলেন? 200 পিস। 200 পিস হাঁস দিয়ে দ্বিতীয় বছর শুরু জি। করেছিলেন। রফিক ভাই, ওই 200 হাঁসের লাভ লসের হিসাবটা যদি আমাদেরকে একটু বলতেন। তো 200 হাঁসে আমি পার ডে 180 পিস ডিম পাতাম। তো আমার সব মিলে টোটাল বছর যায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লাভ হয়েছিল। এই প্রজেক্টটি কতদিনের ছিল? 6 মাসের জন্য। 6 মাসের আপনার প্রজেক্টে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ হলো। জি এরপর আপনি আস্তে আস্তে আপনার ফার্মটি নিয়ে আসলেন 1750 পিসে। জি। এখন বর্তমানে যে আপনার হাঁসে আছে। রয়েছে ফার্মে, জি। নতুন করে যদি কেউ খামার করতে চায় তারা কি ডিম পাড়া রানিং হাঁস দিয়ে শুরু করবে নাকি একদিনের বাচ্চা হাঁস দিয়ে শুরু করবে? ডিম পাড়া রানী হাঁস থেকে শুরু করাটা ভালো। কারণ বাচ্চা হাঁসের অনেক ব্যাপার স্যাপার থাকে, ঠিক ছোট মানুষের মতো সেবা যত্ন করতে হয়। জি তাই প্রথমে অভিজ্ঞতা অর্জন করার জন্য ডিম পাড়া রানিং হাঁস দিয়ে শুরু করা ভালো। জি। আচ্ছা ভাই, আপনার এই হাঁসটি তো জিনজিং জাতের হাঁস, বাজারের ডিমের চাহিদা কেমন আছে? বাজার ডিমের চাহিদা ভালো, বা এর ডিমের সাইজটাও ভালো। এই হাঁসটাও যে ক্যামেল হাঁসের চেয়ে জেন্ডি হাঁসটা মোটা তাজা বেশি হয়, বডি বড়,
হাঁস বিক্রি করতে গেলেও মাংসের জন্য বাজারে বেশি দামে বিক্রি করা যায়। বিক্রি করা যায়। আচ্ছা, বর্তমানে আপনি বাজারে পার পিস ডিম কত টাকা করে বিক্রি করছেন? 10 টাকা 25 পয়সা 10 টাকা 25 পয়সা করে পার পিস বিক্রি করছেন। বিক্রি করছি। আচ্ছা ভাই, আপনার ফার্মে তো 1050টি হাঁস রয়েছে। জি আপনি বলেছেন আমাদেরকে 480টি ডিম দিচ্ছে। জি। কেন? ডিম তো আরও দেওয়ার কথা ছিল। তাতে হিসাব যদি আমরা করি তাহলে 50%-এর নিচে এখনও ডিম দিচ্ছে। তো আমার সব হাঁসই এখনো ডিম পাড়া দেয় নাই। আমার তো নতুন বাচ্চা হাঁস, একদিন বাচ্চা থেকে শুরু করা। আচ্ছা, তো এখনো সব হাঁসই ডিম পাড়া দেয় নাই। তো আগামী হয়তো 15 থেকে 20 দিনের ভিতরে আমার অন্তত 7 থেকে 800 ডিম আসবে 7 থেকে ইনশাআল্লাহ। 800 ডিম আসবে যখন ফুল প্রোডাকশনে আসবে। জি। আচ্ছা, বর্তমানে আপনার যে ডিম পাড়ছে তা কত টাকা বাজারে বিক্রি হচ্ছে? বর্তমানে আমার ডিম বিক্রি হচ্ছে 4800 টাকার মতো। 4800 টাকার মতো। জি আপনি যে বলছেন যে খাবার দিতে হচ্ছে, জি। একবেলা আপনি বাড়তি খাবার দিচ্ছেন। এই খাবার খরচ বাদ দিয়ে পার ডে আপনার কত টাকা থাকছে? খাবার খরচ এবং আপনার কর্মচারী বিল, দুজন কর্মচারী রয়েছে আমরা দেখেছি। ওই কর্মচারী বিল বাদ দিয়ে আপনার পার ডে কত টাকা ইনকাম থাকছে? বর্তমানে আমার তো ডিমের প্রোডাকশন কম। তো হাঁসের খাবার, এই কর্মচারীর বেতন, তাদের খাবার খরচ টোটাল মিলে আমার ডেইলি 2000 থেকে 2500 টাকা থাকে 2000 টাকার মতো থাকে। থাকে। 2000 থেকে 2500 ধরলে আমরা 2000-এ ধরি, তাহলে মাসে 60,000 টাকার মতো অলরেডি আপনার থাকতেছে। আচ্ছা ভাই, আপনি বলেছেন যে আপনার পার ডে 2000 থেকে 2500 টাকার মতো থাকছে, 480 পিস ডিম পারছে সেই হিসাবে। আপনি বলেছেন যখন ফুল প্রোডাকশনে আসবে তখন আপনার ডিম আরও বাড়বে। তখন কত ডিম আসতে পারে আপনার সব হাঁসগুলোতে? ফুল প্রোডাকশন আসলে আমার 7.5 থেকে 800 ডিম আসবে। তো তখন আমার খরচে একই খরচ হবে ডেইলি। এখন যে খরচ আছে তখন ওই সময় আরও খরচ বেশি, কারণ বিলে প্রাকৃতিক খাবার পাবে। খরচ বেশি না বিলে খরচ কম? খরচ কম। হুম। বিলে খাবার পাবে, শামুক, ঝিনুক বা এই শালুক এগুলো খাবে। তো আমার ডিমে তখন তো 7.5 থেকে 800 ডিম আসবে। তখন ডেইলি আমার সাধারণত 5 থেকে 5,500 টাকা বা 6,000 টাকা থাকবে। তার মানে পার মান্থ কত আসতেছে? মান্থ আসতেছে 5 থেকে 6,500 টাকাই থাকতেছে পার ডে? ডেইলি পার যদি ডে। আমরা ধরি তাহলে 1.5 লক্ষ টাকার মতন আপনার থাকতেছে। জি আচ্ছা ভাই, আপনি তো বলেছেন পার ডে খাবারে আপনার 2000 টাকার মতন এখন যাচ্ছে, আর 4,500-5,000 টাকার মতন আপনার থাকতেছে। তা আপনি খাবারটা দিচ্ছেন, এই খাবারটা কি খাবার দিচ্ছেন? ধান নাকি অন্য কিছু দিচ্ছেন? ধান দিই ডেইলি, আপনার 1.5 মণ ধান দিই এবং লেয়ার লেয়ার অন দিই। ওটা হাঁসেও খায়, বা কিছু উৎকৃষ্ট খাবার হাঁসে নিচে ফেলে দেয়, সেগুলো আর মাছে খায়। বা হাঁসের যে ময়লাটা মল ত্যাগ করে যেটা, ওটাও আমার মাছে খায়। আচ্ছা, তার মানে ভাই আপনি বললেন যে আপনি ধান দিচ্ছেন প্রতিদিন 1.5 মণের মতো, এবং বাজার থেকে যে কেনা খাবারটা লেয়ার লেয়ার ওয়ান যে ফিডটা রয়েছে সেই খাবারটি আপনি ব্যবহার করতেছেন। তার কারণটি হচ্ছে আপনার নিচে মাছ রয়েছে, জি যে খাবারটি হাঁস ফেলে দিচ্ছে সেটি মাছ খাচ্ছে, এবং আচ্ছা। হাঁসের যে বিষটাটা সেটিও মাছ খাচ্ছে। জি এতে কি আপনার মাছের খাবার খরচটা বাঁচতেছে না? জি বাঁচতেছে। অর্ধেক খাবার লাগে আমার। অর্ধেক খাবার লাগে। আচ্ছা ভাই, আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে। আমরা যখন আপনার খামারে ঢুকলাম, ঢুকেই অনেকগুলো চীনাহাঁস আমাদের চোখে পড়লো। আমি জানি না কে কে নাম বলে, আমরা সাধারণত চীনাহাঁস বলে থাকি। এবং অনেক দেশি মুরগি দেখলাম প্রায় 40-50টার মতো, তারপর 40-50টা চীনাহাঁস। এই হাঁসগুলো কি আপনি এর পাশাপাশি লালন পালন করছেন? জি, এগুলো আমি লালন করছি, বা আমার পাশাপাশি আমার ওয়াইফ করছে। কারণ এই হাঁসগুলো তো মূলত আমার ওয়াইফের। আচ্ছা এই চীন হাঁস, দেশি মুরগি, এই তিত পাখি, এগুলো সবই তার। সে লালন পালন করে, তো আমি তো মাঝে মাঝে তার সাথে সহযোগিতা করি, বা সে আমারটা দেখাশোনা করে। এই আচ্ছা, চীনাহাঁসকে 40টা দিয়ে ভাবে শুরু করেছিল? না, চীন হাঁস প্রথম শুরু করছি 4টা দিয়ে। আচ্ছা, 4টা বাচ্চা ছিল, পরবর্তীতে আবার একটা মারা গেল, 3টা ছিল। 3টা দিয়ে তার বাচ্চা ফুটো এ পর্যন্ত এখন বর্তমানে আমার আছে 50টা মতো আছে। মানে 3টা বাচ্চা দিয়ে এটা ফুটিয়েছেন কিভাবে? এটা মুরগির কোলে তাপ দিয়ে। মুরগির কোলে তাপ দিয়ে, মানে এটা ভাবি করেছে? জি সেগুলো। মুরগির কোলে তাপ দিয়ে 3টি চীনাহাঁস থেকে এখন প্রায় 40টা চীনাহাঁস। জি তো এই 40টা চীনাহাঁসে যে ডিম দিচ্ছে, এগুলো কি বাচ্চা ফুটাচ্ছেন না? হ্যাঁ, এগুলো বাচ্চা ফুটোই, বাচ্চা বিক্রি করি। তো আমি এই ঈদের সময়, ঈদুল আজহার ঈদের আগে তো আমি বিক্রি করছি 3 মাসের হাঁস আপনার 1100 টাকা করে বা 1000 টাকা করে পার পিস। আচ্ছা, তার মানে তো যে বাচ্চাগুলো আপনি ফুটাচ্ছেন সেই বাচ্চাগুলো বিক্রি হচ্ছে। প্রতি মাসে জি। কতগুলো বাচ্চা ফুটাচ্ছেন তো চীনাহাঁস প্রতি থেকে? মাসে আমার 50 থেকে অন্তত 60 পিস বা 80 পিস এরকম বাচ্চা ফোটে। যদি কারো কোনো ভাইয়ের বাচ্চা লাগে, চীন হাঁসের বাচ্চা লাগে, তো আমার সাথে যোগাযোগ করলে আমি তা দিতে পারবো। তার মানে আপনি চীনাহাঁসের বাচ্চা ফুটাচ্ছেন, যদি কারো এই বাচ্চা লাগে তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি চীনাহাঁসের বাচ্চা দিতে পারবেন। পার পিস কত টাকা করে বিক্রি করেন? 110 টাকা। 110 টাকা করে। আচ্ছা ভাই, এখন তো এগুলো আপনি ভাবি ফুটাচ্ছে মুরগির কোলে দিয়ে, জি প্রাকৃতিক উপায়ে। জি। আপনার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে আপনি অত্যাধুনিক কোনো পদ্ধতিতে এই বাচ্চা ফুটাবেন এবং এটা ব্যাপক পরিসরে করবেন? হ্যাঁ, ভবিষ্যৎ তো অবশ্যই চিন্তা ভাবনা আছে, কারণ আশার পরেই তো দুনিয়া। মানুষ কয়দিন কি বাঁচবে না বাঁচবে তার উপর তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আশা আমাদের অনেক বড় সবার ক্ষেত্রেই। তো আমার আগামী চিন্তা ভাবনা আছে মেশিন কেনার, বা আমার এই খামারটা আরও বড় করার। এ সাইডে আমি একটা ঘর তুলবো, এ সাইডে মাটি দিয়ে একটা গরুর খামার করবো স্যার। কারণ আমার যেহেতু আমার খামারের নাম মাহিন এগ্রো ফার্ম, তো আমার এটা তো বড় করার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ সহায়তা করে। দর্শক, আমরা বেকার সমস্যা নিয়ে দিন দিন ঘুরে বেড়াচ্ছি। দর্শক, আইডল হতে পারে রফিক ভাইয়ের ওয়াইফ আপনাদের জন্য,
মাত্র 3টি চীনাহাঁস দিয়ে শুরু করে এখন তার 50টি চীনাহাঁস, এবং শুধু 50টি চীনাহাঁসই সীমাবদ্ধ নয়, এই চীনাহাঁস থেকে তিনি বাচ্চা ফুটিয়ে প্রতি মাসে প্রায় 8 থেকে 10,000 টাকা ইনকাম করছে। পাশাপাশি রয়েছে তার দেশি মুরগি। কিন্তু আমরা বেকার সমস্যায় ভুগছি, চাকরির পেছনে প্রতিনিয়ত ছুটছি। আসুন ভাবিকে আইডল করে আমরাও ছোট উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করি। আচ্ছা রফিক ভাই, আমরা দেখেছি আপনার একটি পুকুরও রয়েছে, পুকুরে কি মাছ রয়েছে? জি, মাছ আছে। আচ্ছা, মাছ দিয়েছেন কবে? এই মাছ তো আমি মাছের চাষ করি তো আরো 10 বছর আগে থেকেই। আচ্ছা, নতুন করে কি আপনি মাছ দিয়েছেন এবছর? না, এবছর মাছ হালকা কিছু দিছি, মাছ বেশি দিছি গত বছর। গত বছর কত হাজার মাছ ছেড়েছিলেন, কি মাছ ছেড়েছিলেন? গত বছর আমি 70,000 মাছ দিছি, ধানিপোনা, তেলাপিয়া, মনোসিস তেলাপিয়া। তো আমার সে মাছটা কি জাত ভালো না, আচ্ছা, এই জন্য মাছটা বানাই। গত বছর এই বছর মিলে হয়তো মাছটা আমার কিছু লাভ হবে আর কি। 2 বছরে আমার মনে হয় 2 লাখ টাকা মতো থাকবে। তেলাপিয়া মনোসেক্সের পাশাপাশি আর কোনো মাছ ছেড়েছিলেন? তেলাপিয়ার পাশাপাশি আছে আপনার কার্প জাতীয় মাছ আছে, যেমন রুই, কাতল, মৃগেল সবকিছুই আছে। আপনার মূল প্রজেক্টটি হলো তেলাপিয়া। জি। আর এটির কারণ হলো যে আপনার একটি হাঁসের ফার্ম রয়েছে, ওর যে বিষ্ঠাটা নিচে পড়বে সেটি তেলাপিয়া মাছে ভালো খায়। জি। আর রুই, কাতলা, মিনার কাপ, এই কার্প জাতীয় মাছটি দেওয়ার কারণ হলো যে পুকুরে বিভিন্ন স্তরের যে খাবারটি তৈরি হয় এটি যাতে নিশ্চিতভাবে খাওয়া হয়, জি। এর জন্য। জি। আচ্ছা ভাই, আপনার এই পুকুরটি কত শতাংশ জায়গার মধ্যে আছে? এটা 1.5 একর। এই পুকুরটি 1.5 একর, 1.5 একর, মানে 150 150 মধ্যে। জি। আপনি গত বছর কি কোনো মাছ বিক্রি করেছিলেন? জি, গত বছর আমি 1,25,000 টাকার মাছ বিক্রি করছি। 1,25,000 টাকার মাছ বিক্রি করেছেন। এখন কি পরিমাণ মাছ আছে পুকুরে? এখন পুকুরে আনুমানিক হয়তো 10 থেকে 12 বা 15 মণ মাছ আছে। 10 থেকে 12-15 মণ মাছ আছে। তো মাছের জাতটি ভালো না হওয়ার কারণে আপনার মাছে কি কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? না, তো এই বছর মিলে আর কি লস হবে না, কিন্তু গত বছর বিক্রি করলে লস হতো। গত বছর সব বিক্রি করে লস হতো। মানে মাছের জাতটা খারাপ হওয়ার কারণে, যেখানে আপনার মাছটি পুকুরে ছাড়ার পর 6 মাসের মধ্যে বিক্রির কথা ছিল, যেহেতু এটি তেলাপিয়া মনোসেক্স, সেটি আপনি বিক্রি করতে পারেননি, যাতে মাছের জাতটি ভালো না হওয়ার কারণে মাছটি বাড়েনি। জি। তো মোটামুটি সব কিছু মিলিয়ে আপনার এরপরও কত টাকা, এবছর বিক্রি করলে কত টাকা লাভ হতে পারে? এবছর আমার ঘেরে যে মাছ আছে, টোটাল মাছ বিক্রি করলে হয়তো আমার 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 1.5-2 লক্ষ টাকা আসতে পারে। আচ্ছা, এটির কারণ হলো যে আপনাকে খাবারটি কিন্তু 50% দিতে হচ্ছে, কারণ আপনি হাঁসের নিচে মাছটি করেছেন। জি। আচ্ছা, যদি আপনি ঠিকঠাক মতো ভালো জাত দিয়ে আপনি পুকুরটিতে চাষ শুরু করতেন, তাহলে আপনার এর থেকে আরো অনেক ভালো ইনকাম আসতো। সেক্ষেত্রে কত টাকা আসতে পারতো যদি গত বছর সব মাছ ঠিক সাইজে চলে আসতো? আমার যদি এই মাছের জাতটা ভালো হতো, অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ দিত আমাকে, যারা আমি এই মাছটা আনছিলাম ময়মনসিংহ ভালুকা ডলফিন হ্যাচারি থেকে, কিন্তু ওরা মাছ দিচ্ছে 2 নম্বর মাছ। সে কারণে আমি তো বড় ধরনের লস খাইছি। যদি ভালো মাছ হতো, বলছিল আমার 3 মাসে আমার একটা মাছ ওজন হবে 3 থেকে 400 গ্রাম বা 500 গ্রাম, কিন্তু আমার তা হয় নাই। তো যদি সেই অরিজিনাল মনোসেক্স হতো, তাতে আমার 1 বছরে আমার এই ঘের থেকে 8 থেকে 10 লক্ষ টাকার মাছ বিক্রি করা সম্ভব। তার মানে যদি ভালো জাতের মাছ ছাড়া সম্ভব হয়, তাহলে হাঁসের ফার্ম যেহেতু রয়েছে 50% খাবার ও কভার করবে, এবং বাড়তি কিছু খাবার দিলে 8 থেকে 10 লক্ষ টাকা এই পুকুর থেকে ইনকাম করা সম্ভব। জি। দর্শক, আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। রফিকুল ইসলাম ভাই মাছের জাত চিনতে ভুল করেছিল, তার জন্য তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা যারা এই ধরনের ছোট উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করতে চাই, তাদের সর্বপ্রথমে ভালো জাত নির্বাচন করতে হবে। ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। রফিকুল ইসলাম ভাইয়ের হাঁসের প্রথমে ডাকপিলে রোগ হয়েছিল, তিনি বুঝতে পারেননি, সেখানে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তিনি সেখান থেকে একটি অভিজ্ঞতা অর্জন করেছেন, যার ফলশ্রুতিতে 4টি বছর তিনি হাঁসের ফার্ম পরিচালনা করছেন। এখন অবধি বড় কোনো প্রবলেমে তাকে পড়তে হয়নি। তাই প্রত্যেকটি বিষয়ে শুরু করার আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে জাত নির্বাচন করতে হবে। দর্শক, আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কী ধরনের প্রতিবেদন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী প্রতিবেদনে সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি ফিরোজ আহমেদ জন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষকের কৃষি চ্যানেলের সাথেই থাকুন।